নমস্কার। আজকের ভিডিও আমরা একটা প্রেগন্যান্সির যখন 9 মাসে পৌঁছায় তখন আমরা কিভাবে বুঝবো এই মাটার এখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার। অর্থাৎ আমি যদি একজন আশা কর্মী হই, আমি যদি একজন অঙ্গনারী কর্মী হই, আমি যদি একজন নার্স বা সেবিকা হই, আমি যদি একজন ডাক্তার হই, আমি যদি একজন সাধারণ মানুষ হই, তাহলে কি সাইন সিমটম দেখে আমার এই কনসেপশন হবে যে এই মাটাকে এখনই হাসপাতালে নেওয়া দরকার। অবশ্যই এটা আমি 9 মাস বা আগে বা পরে, অর্থাৎ ডেলিভারির আগে বা পরে কি সাইন সিমটম দেখলে আমরা মাটাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাব, বা কি সাইন সিমটম দেখলে একজন ডাক্তারবাবু যে রুরাল হসপিটালে আছে সে সঙ্গে সঙ্গে তাকে রেফার করে বড় জায়গায় পাঠিয়ে দেবেন, সেই কথাগুলো শুধু বলবো। যদি এগুলো আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা মাতৃমৃত্যু ঠেকাতে পারবো। যে বিভিন্ন প্রেগন্যান্সির সময়কালীন, প্রেগন্যান্সির ডেলিভারি হওয়ার সময়কালীন এবং ডেলিভারির পরে যে হাই রিস্ক গুলো হয়, যে আমরা টাইম মতো রেফারাল করতে পারি বা টাইম মতো যদি তার যে ঝুঁকিপূর্ণ সাইন সিমটমটাকে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা মাকে সময় মতো পাঠাতে পারবো। আপনাদের একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পছন্দ করে না টেনে সেই সম্পূর্ণ কথাগুলো শুনবেন। আমি এইটুকু বলতে পারি, আপনার কিছু না কিছু আপনার লাভ হবে। প্রথমেই বলি, আমরা নর্মালি একটা মায়ের ব্লাড প্রেশার, আমরা জানি প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার হচ্ছে 140/90। এটা হচ্ছে আমার বর্ডারলাইন ব্লাড প্রেশার। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 উপরে যায় ডাক্তারবাবু প্রেশারের ওষুধ দেন, আবার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 উপরে যায় ডাক্তারবাবু ওষুধ দেন। তাহলে 140/90 আমি যখন দেখবো একটা মায়ের ব্লাড প্রেশার সিস্টোলিক 160 বেশি, মাটাকে তৎক্ষণাৎ বড় জায়গা বা বড় হাসপাতাল পাঠিয়ে দিতে হবে। 160 বেশি ব্লাড প্রেশার মানে সেই মায়ের ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সেই মায়ের বিপদ হতে পারে। আবার যদি দেখি সিস্টোলিক ব্লাড প্রেশার 80 কম, আমি শুধু সিস্টোলিক নিয়ে কথা বলছি, কিন্তু ডায়াস্টোলিকটা নিয়ে বলছি না। কেন? কারণ ডায়াস্টোলিক প্রেশার যেটা 90, তার উপরে উঠলে ডাক্তারবাবু ওষুধ দেন, নিচে থাকলে ভালো। কিন্তু আমি সিস্টোলিক প্রেশার যেটা বললাম 160, উপরে গেলে হাই রিস্ক, ঝুঁকিপূর্ণ। আমার ওই সিস্টোলিক ব্লাড প্রেশারই 80 তলায় গেলে হাই রিস্ক, সেই মাকে কিন্তু তৎক্ষণাৎ পাঠাতে হবে। দ্বিতীয় নম্বরে বলি, রেসপিরেটরি রেট। মানুষের শ্বাস প্রশ্বাসের রেট হচ্ছে 18 বা 20 পার মিনিট। যদি মায়ের 9 মাস প্রেগন্যান্সি চলছে বা লেবার পেইন শুরু হয়েছে, বা আমার রুরাল হসপিটালে মাটা তার লেবার পেইন নিয়ে এসছে, তাহলে আমি যদি দেখি তার রেসপিরেটরি রেট 30-এর উপরে, তাহলে কিন্তু সেই মাটাকে আমাকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিতে হবে। তৃতীয় নম্বরে আমি যেটা বলবো, হার্ট রেট। আমাদের নর্মালি পালস রেট এবং হার্ট রেট সিনক্রোনাস হয়। যদি দেখি ওই মায়ের হার্ট রেট 130-এর উপরে, বা ওই মায়ের হার্ট রেট 60-এর তলায়, আমরা পালস রেট থেকে ওইটা দেখতে পারি। কারণ পালস রেট হার্ট রেট মূলত খুবই কাছাকাছি থাকে। যদি 130-এর উপরে হার্ট রেট হয় বা 60-র কম হার্ট রেট হয়, ওই মাটা ঝুঁকিপূর্ণ মা, ওই মাকে কিন্তু তৎক্ষণাৎ পাঠিয়ে দিতে হবে। চতুর্থত বলি, যদি মায়ের দেখা যায় অক্সিজেন স্যাচুরেশন, আমরা করোনাকালে আমরা অক্সিজেন স্যাচুরেশন আমরা কিন্তু দেখতাম পালস অক্সিমিটার দিয়ে। যদি এই স্যাচুরেশন 92 তলায় থাকে, তাহলে ওই মানে ঝুঁকিপূর্ণ মা, ওই মাটাকে পাঠিয়ে দিতে হবে। তারপরে বলি বাচ্চার কথা। যে বাচ্চাটা মায়ের পেটে রয়েছে, সেই বাচ্চাটার যদি ফিটাল হার্ট রেট, যদি আমি দেখি যে ফিটাল হার্ট রেট 110-এর কম, তাকে বলে ফিটাল ব্র্যাডিকার্ডিয়া। তাহলে ফিটাল ব্র্যাডিকার্ডিয়া যদি হয় বা ফিটাল হার্ট রেট যদি 160 পার মিনিটের বেশি হয়, সেটাকে বলে ফিটাল ট্যাকিকার্ডিয়া। তাহলে বাচ্চার এই হার্ট রেট ডাক্তারবাবু বুঝতে পারেন, সেবিকা বা নার্স বুঝতে পারেন। তারা যদি দেখেন যে 160-এর উপরে হার্ট রেট বা 110-এর কম হার্ট রেট, দুটোই ঝুঁকিপূর্ণ। সুতরাং ফিটাল ট্যাকিকার্ডিয়া বা ফিটাল ব্র্যাডিকার্ডিয়া মাটাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এর পরের প্রসঙ্গে আসি, যদি মা দেখেন তার
বাচ্চার মুভমেন্ট কমে গেছে, বাচ্চার নড়াচড়া কমে গেছে। নর্মালি কি হয়, নর্মালি 12 ঘন্টায় তো বাচ্চা 10 বার নড়ে। যদি মা এটা অনুধাবন করতে পারেন যে তার বাচ্চা আগের মতো নড়ছে না, বাচ্চার মুভমেন্ট কমে গেছে, দ্যাট ইজ হাই রিস্ক। তাহলে এরকম যদি হয় মাটাকে কিন্তু তৎক্ষণাৎ পাঠিয়ে দিতে হবে। আমি যদি ফিল্ডে থাকি, আমি যদি আশাকর্মী হই, আমি যদি অঙ্গনারী কর্মী হই, বা আমি কোনো স্বাস্থ্যকর্মী যদি হই, আমি এগুলো যদি ফিল্ডে পাই, আমি তৎক্ষণাৎ মাটাকে হসপিটালে পাঠিয়ে দেব। এবার চলে আসি জেনারেল কন্ডিশন। মায়ের যদি দেখি টেম্পারেচার যদি দেখি 102 এর উপরে বা 102 ডিগ্রি ফারেনহাইট, বা টেম্পারেচার যদি দেখি 95 ডিগ্রি ফারেনহাইটের কম, দুটোই হাই রিস্ক। সুতরাং 102 এর উপরে টেম্পারেচার বা 95 এর কম টেম্পারেচার, যেটাকে বলে হাইপোথার্মিয়া, এই দুটো হলেই কিন্তু আমি মাটাকে পাঠিয়ে দেবো। এটা গেল মায়ের টেম্পারেচার। এবার যদি দেখি মাটা সেমি কনসাস, মাটা মেন্টাল কনফিউশনে আছে, মাটার চোখে মুখে অন্ধকার দেখছে, ডিলিরিয়াম আমরা বলি, বা মাটার মেন্টাল কন্ডিশন স্বাভাবিক নেই, তাহলে মাটাকে পাঠিয়ে দিতে হবে। তাই কিন্তু আমরা রাখতে পারবো না। সেটা যদি আমার রুরাল হসপিটালে হয়, তাকে রেফার করতে হবে। এরপরে চলে আসি কিছু সাধারণ কন্ডিশন। যেমন দুরকম কথা বলবো, প্রেগনেন্সি আমার আসার আগে আমার প্রেশার ছিল, প্রেশার নিয়ে প্রেগনেন্সি, বা প্রেগনেন্সি হওয়ার পরে প্রেশার হয়েছে, সেটাকে বলে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। এই প্রেগনেন্সির সঙ্গে হাইপারটেনশন যদি থাকে, সেটাকে মেটিকুলাসলি ডিসিশন নিতে হবে ডাক্তারবাবুকে, যে এই হাইপারটেনশন আমি ল্যাবেটোলল দিয়ে কমাতে পারি কিনা। ল্যাবেটোলল কিন্তু আমরা 600 থেকে 800 অব্দি দিতে পারি। একটা ল্যাবেটোলল 100 মিলিগ্রাম আমরা দিনে 3টে করে নর্মালি দিতে পারি, 4টেও দিতে পারি, 5টাও দিতে পারি, 6টাও দিতে পারি, যেমন মায়ের দরকার হয়। যদি এটা হয়, ডাক্তারবাবুদের জন্য বলি, ল্যাবেটোললে প্রেগনেন্সির প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাহলে ল্যাবেটোললের সঙ্গে আমি নিফেডিপিন যোগ করবো। নিফেডিপিন 10 পাওয়া যায় রিটায়ার্ড, 20 পাওয়া যায় রিটায়ার্ড। তাহলে প্রেগনেন্সির সঙ্গে হাইপারটেনশন, সেটা হাইপারটেনশন নিয়ে প্রেগনেন্সি হোক বা প্রেগনেন্সির জন্য প্রেশার পারুক, সেটাকে মেডিকুলার ডিসিশন নিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এবার বলি, প্রেগনেন্সির জন্য সুগার হয়েছে বা সুগার আগে ছিল, প্রেগনেন্সি পরে এসেছে, তাহলে এটাও খুবই ক্রুশিয়াল। এবং সেই সুগার যদি আমি পাই, আমাকে যদি সুগার দেখে আমার মা রয়্যাল হসপিটালে এসছে, আমি র্যান্ডাম সুগার পেয়েছি 400, তাহলে কিন্তু মেডিকুলার ডিসিশন নিতে হবে আমাকে। যে আমরা জানি নর্মালি 20 সপ্তাহের পরে ইনসুলিন দিয়ে প্রেগনেন্সির সুগার কন্ট্রোল করা হয়, ইনসুলিন সাবকিউটেনিয়াস, বা প্রেগনেন্সির 20 সপ্তাহের আগে মেটফরমিন ট্যাবলেট 500 সাস্টেইনড রিলিজ, এটা দিয়ে আমরা সুগার কন্ট্রোল করি। তাহলে প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, সেটা সুগার নিয়ে প্রেগনেন্সি হোক বা প্রেগনেন্সির জন্য সুগার আসুক, এখানেও মেডিকুলার ডিসিশন ডাক্তারবাবুকে নিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এবার চলে আসি পিভি ব্লিডিং, পার ভ্যাজাইনাল ব্লিডিং, মায়ের ব্লিডিং হচ্ছে, সেই অবস্থায় মায়ের ডাক্তারবাবুকে ভাবতে হবে এই ব্লিডিংটা কি ক্লটেড ব্লাড, না শুয়ে শুয়ে রক্ত পড়ছে। শুয়ে শুয়ে রক্ত পড়া খারাপ। নর্মাল প্রেগনেন্সি যখন হয় তখন কিন্তু শো হয়, মানে মিউকাস বের হয়, তার সঙ্গে ব্লাড রেস্টেন্ট থাকতে পারে, এটাকে আমরা বলি শো। ইট ইজ নট হার্মফুল। এটা লেবারে আসলে শো থাকবে, লেবারে আসলে ডিবলিং থাকবে, লেবারে আসলে শো থাকবে, লেবারে আসলে কন্ট্রাকশন থাকবে, দ্যাট ইজ সেপারেট ইস্যু। আজকে লেবার আমি পড়াবো না। কিন্তু যদি এটা দেখি যে ব্লিডিং নিয়ে মা এসছে, সেটা শুয়ে শুয়ে রক্ত পড়ছে, আমাকে মেডিকেল ডিসিশন নিতে হবে। এবং প্রথমেই দেখে নেওয়া দরকার সেটা কি সত্যি ব্লিডিং না শো, এটা ক্লিয়ার হতে হবে ডাক্তারবাবুকে। তাই মেডিকেল ডিসিশন নিয়ে আমাকে দরকার হলে পারতে হবে। আর পরিচয় আরেকটা কথা বলবো, ব্যাড অবস্টেটিক হিস্টরি। মাটার আগে 3টে বাচ্চা অপারেশন আছে, আগের বার ডেলিভারির সময় বাচ্চা ফরসেপ দিয়ে টেনে বার করেছিল ডাক্তারবাবু, আগের বার বাচ্চা পেটের মধ্যে মরে গেছিল, আগের বার বাচ্চা মাথা আটকে গেছিল, আগের বার নর্মাল ডেলিভারি করতে গিয়ে হয়নি, সিজারিয়ান করতে হয়েছে। অর্থাৎ যার আগে কোনো মায়ের যদি দেখা যায় শ্বাসকষ্ট আছে সঙ্গে প্রেগনেন্সি, এগুলোকে আমরা বলি কোমরবিডিটি। কোনো মায়ের হার্ট ডিজিজ আছে সঙ্গে প্রেগনেন্সি, এরকম যদি ব্যাড যদি কোনো কোমরবিডিটি থাকে, যেটা হার্ট ডিজিজ এবং শ্বাসকষ্ট। আর ব্যাড অবস্টেটিক হিস্ট্রিতে কি বললাম, যেগুলো স্পন্টেনিয়াস অ্যাবর্শন, ফরসেপ ডেলিভারি বা
ডেলিভারি পরে প্লাসেন্টা আটকে ছিল, বার করা যায়নি, সেটা বড় হাসপাতালে নিয়ে বার করতে হয়েছিল। এরকম যদি ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি থাকে মেটিকুলাস ডিসিশন নিতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি তার পরিশেষে যে কথাগুলো বলবো তার মধ্যে প্রথমে বলি ফ্রিকোয়েন্ট কন্ট্রাকশন। মাতার কন্ট্রাকশন, লেবার পেইনে একটা কন্ট্রাকশন হয়। এই কন্ট্রাকশনের ক্যারেক্টার কি? চেপে ব্যথা আসে আবার ছেড়ে যায়, কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন এটা হয়। তাহলে মায়ের যে কন্ট্রাকশন হচ্ছে, আমরা নর্মালি ইন লেবারে 10 মিনিটের 3টে কন্ট্রাকশন হয়। যদি এটা 4 বা 5 বা 6 হয়, যদি দেখি কন্ট্রাকশন আমার ভালো আছে কিন্তু পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে দেখি বাচ্চার মুখ খোলেনি, এরকম যদি মা হয়, বাচ্চার মুখ খোলার সঙ্গে কন্ট্রাকশনের রিলেশন আছে। কন্ট্রাকশন বেশি হলে বাচ্চার মুখটা খুলবে, যদি বেশি হয় তার সঙ্গে বাচ্চার মুখ খোলার একটা রিলেশন আছে। কন্ট্রাকশন আছে বেশি, বাচ্চার মুখ খোলেনি, দ্যাট ইজ হার্মফুল। এরকম যদি হয় ওই মাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। নর্মালি ডাক্তারবাবুদের বলবো, আমরা যখন পিভি করি 4টে জিনিস আপনারা দেখবেন। একটা হচ্ছে অস কতটা ডাইলেট করেছে, 2 নম্বর কতটা ইউটারাস টেকেন আপ হয়েছে, যাকে বলে ইনভেস্টমেন্ট, 3 নম্বর হচ্ছে সার্ভিক্সটা কেমন আছে, রাইট সার্ভিক্স না থিক মোটা সার্ভিক্স, তাহলে সার্ভিক্সটা কেমন আছে, আর হচ্ছে অস, সার্ভিক্স আর ইনভেস্টমেন্ট, আর রইল স্টেশন। স্টেশন মানে হচ্ছে স্পাইনে থাকলে 0 চেপে ব্যথা দিলে মাথার চুল দেখা যাচ্ছে, ব্যথা চলে গেলে উপরে উঠে যাচ্ছে, তারপর বাচ্চাটা এনগেজ করেনি। তাহলে স্টেশন দেখতে হবে, ইনভেস্টমেন্ট দেখতে হবে, সার্ভিস দেখতে হবে, এবং ওয়াস কতটা ডাইলেটেড। আমার দেখা গেল কন্ট্রাকশনের সঙ্গে ডাইলেটেশনের মিল নেই, কন্ট্রাকশন অনেক অস ডাইলেট করছে না, অস ক্লোজ, সেই মাকে পাঠিয়ে দিতে হবে। এবার আমি বলবো, যদি পার ভ্যাজাইনাল এক্সামিনেশনে আমরা ডাক্তারবাবু যেটা দেখবেন পার ভ্যাজাইনাল এক্সামিনেশনে, একটা স্টেশন, একটা হচ্ছে তার সার্ভিক্স, তার ইনভেস্টমেন্ট এবং তার ওয়াস কতটা ডাইলেটেড, এই 4টে জিনিস পিভি এক্সামিনেশনে আপনারা দেখবেন। যদি পিভি করে আপনি দেখেন যে আপনি কড হাতে পাচ্ছেন, দ্যাট ইজ ডায়াবেটিস, সেই মাকে পাঠিয়ে দিতে হবে। যদি পিভি করে আপনি দেখেন যে আপনার কোনো হাত আপনি হাতে পাচ্ছেন, হ্যান্ড গ্লাভস, তাহলে সেই মাকে পাঠিয়ে দিতে হবে। পরিশেষে বলবো, একটা মায়ের পার অ্যাবডোমিনালি দেখলেন ইউটারাসটা একটা বগি ফিলিং, সফট ফিলিং এবং টেন্ডার অ্যাবডোমেন, লোয়ার সেগমেন্ট অফ দ্য অ্যাবডোমেন ইজ ভেরি টেন্ডার, তাহলে বুঝবেন ওই মাটা রাপচার হতে পারে। এবং আগের বার যাদের পোস্ট সিএসসি মা, তার যদি লোয়ার অ্যাবডোমেন টেন্ডার হয় তাহলে রাপচার হওয়ার চান্স আছে, সেই মাটাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর সর্বশেষ যেটা বলবো, সম্পূর্ণটা ডেলিভারি হবে কি হবে না সেটা নির্ভর করে আপনার মেডিকুলার ডিসিশনের উপরে। ঠিক তেমনি ডেলিভারি ঝুঁকিপূর্ণ হবে কি হবে না সেটাও আপনার ডিসিশনের উপর নির্ভর করে, এবং মা বাঁচবে কি বাঁচবে না সেটাও নির্ভর করে আপনার মেডিকুলার ডিসিশনের উপরে। আপনি যদি ডিসিশন ঠিক নিতে পারেন, টাইম মতো রেফার করতে পারেন, টাইম মতো ইন্টারভেনশন হয়, তাহলে কিন্তু ঠিক টাইমে ঠিক ওষুধ, ঠিক মতো ঠিক টাইম ইন্টারভেনশন এবং টাইমলি রেফারেন্স যদি হয় তাহলে কিন্তু মা মরবে না। সবাইকে বলবো বিষয়গুলো একটু আপনারাও আপনাদের অনুধাবন করবেন, আপনাদের নিজেরাও এগুলো নিয়ে আলোচনা করবেন এবং নিজেদের কনসেপশন এগুলোর সঙ্গে আরো বাড়িয়ে তুলবেন। তার জন্য আপনারাও আরো স্টাডি করবেন এই অনুরোধ রেখে সবাইকে আমার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করব। নমস্কার।